কিছু কিছু টাকা জমানোর উপায় আছে যেটা অনেকের কাছে খুব ভালো লাগে, আর এই ভালো লাগা থেকেই কিন্তু অনেকেই টাকা জমানো শুরু করে। আপনাদের উপার্জন যতই অল্প হোক না কেন, আপনারা চাইলেই কিন্তু এইভাবে অল্প অল্প করে টাকা জমাতে পারবেন। আজকের ভিডিওতে এই বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে আপনাদেরই বুঝতে অসুবিধা হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ সোমবার, ঘড়িতে বাজে 7:50, আর আজ এখন থেকেই আপনাদের সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম কলপিঠে আর কুমড়ো আলুর তরকারি করেছিলাম। প্রতিদিন সকালে আমার প্রথম কাজ হলো হাজব্যান্ডের জন্য ব্রেকফাস্টটা রেডি করে সময় মতো দিয়ে দেওয়া। এই কাজটা হয়ে গেল মানে অনেকটা কাজ যেন এগিয়ে রইল। দেখুন, তার কিছুক্ষণের মধ্যেই বেটুও উঠে গেছিলো, তো উঠে যাওয়াতে ওকে আগে ফ্রেশ আপ করিয়ে ওকেও ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি। আর আজকে কুমড়োর তরকারিটাতে না একটু শুকনো লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য বেটুর ভীষণ ঝাল লাগছে বলছে, তাই এই জ্যাগডিটা দিলাম। আমি জানতাম হয়তো ওকে ঝাল লাগতে পারে, যেই কারণে আমি ওকে আলু দিয়েছি 2 পিস আর 1 পিস কুমড়ো দিয়েছি, কারণ আলুর ভেতরে তো লঙ্কার ঝালটা একটু কম ঢোকে, আর কুমড়ো যেহেতু নরম না, এর কুমড়োর মধ্যে ঝালটা খুব বেশি ঢুকে যায়, তো সেই জন্য আমি কুমড়োটা কমই দিয়েছিলাম। কিন্তু তাও ও বলছে বেশ ঝাল লাগছে, সেই জন্য ওর জন্য তো জ্যাগরি থাকে। ওকে তো আমি চিনি বা এমনি গুড় এসব খুব একটা দিইনি, এই গুড়ের পাউডারটা কিন্তু দিই, তো সেই জন্য এটা সব সময় আমার বাড়িতে স্টক করা থাকেই। তো সেটাই ওকে একটু দিলাম যে এই তরকারিটা খেতে খেতে এটা খাও, তাহলে দেখবে বেশ ভালো লাগবে। কারণ ওকে ঝাল খাওয়াটাও তো এবার একটু একটু করে অভ্যাস হতে হবে, কারণ ওর তো এখন 2.5 বছর মতো বয়স হয়ে গেল, তো তাই ভাবছি একটু একটু করে অভ্যাস করাবো। আর আমাদের তরকারিও কিন্তু ওকে এখন একটু একটু করে দিই। ঝালটা আমরাও একটু কম খাচ্ছি এখন, ওর জন্য আমরাও ঝাল খাওয়া কমিয়ে দিয়েছি। আর দিলেও কাঁচা লঙ্কা গোটা দেওয়া হয়, যাতে ঝালটা ওর মধ্যে না ঢোকে আর ও বেশ ভালোভাবে খেতে পারে। সেই জন্য ভাতের মধ্যে একটু মুছে নেওয়া হয় আলুটা, বা যা কিছু সবজি থাকে যাই থাকুক না, আমার ভাতের সাথে মেখে ওকে কিন্তু ওই শুকনো করে আলুটা দেওয়া হয়, তাহলে ওর খেতে বেশ সুবিধা হয়। আর এরকম করে এখন দেখছি একটু একটু করে খেয়েও নেয়। আর সকালের তরকারিটা যেহেতু অল্প বানানো হয়েছে, তাই লঙ্কার পরিমাণটা একটু বেশিই হয়ে গেছে। ওকে স্ল্যাবটার উপরে বসিয়ে খাওয়াচ্ছি, কারণ এখানটাতে বসে না ও খেতে একটু পছন্দ করে, সেই জন্য এখানেই বসিয়ে খাওয়াচ্ছি ওকে। আর দেখুন, ও খেতে খেতে ওর আবার ঝাল লেগেছে, ওটা খাবে না, মুখ থেকে বের করে দিচ্ছে। ওই কোনো রকমে বুঝিয়ে বাছিয়ে খাওয়ানো হচ্ছে আর কি। আর ওকে এখানে খাওয়াতে খাওয়াতে আমি কিন্তু আমার সবজিগুলোও কেটে নিচ্ছি। সবজিগুলো আর ক্যামেরা করিনি, কারণ সবসময় তো এই সব ভিডিওই দেখায়, তো আজকে ভাবছি একটু অন্যরকম কিছু দেখাবো, সেই জন্য সবজি কাটাকুটিটা অফ ক্যামেরাতেই করছি। আর তার মাঝে মাঝে ওকে খাওয়াচ্ছি। তো আপনাদের হয়তো দেখে মনে হচ্ছে আমি ওকে শুধুই মাত্র খাওয়াচ্ছি, কিন্তু না, আমি অনেক কাট করে করে তো এডিটটা করেছি, তাই আপনারা ঠিক করে বুঝতে পারছেন না। আর কি বলুন তো, মানে এই যে ভিডিওটা আপনারা 10 মিনিট বা 15 মিনিটে দেখছেন, এর পেছনে কিন্তু মানে অনেক বড় একটা কাহিনী থাকে, যেটা এই 10-15 মিনিটের ভিডিওর মধ্যে বোঝা যায় না। মনে হয় যেন সব কিছুই খুব সহজে হয়ে গেল, কিন্তু এটা একদমই সহজ কাজ নয়। ভিডিও করা মানে এতটাই ডিফিকাল্ট, যদি মানে আমাদের কিভাবে শ্যুট করি, কিভাবে এডিট করি, টোটাল জিনিসটা দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর যারা ভিডিও করেন তারা তো জানেনই যে সংসারের কাজ করতে করতে ভিডিও করাটা কতটা ডিফিকাল্ট, আবার একটা ছোট বাচ্চা নেই। আর দেখুন, এরপরে আমি এই জামা কাপড়গুলো ভিজিয়ে দিচ্ছি, কারণ সকালের দিকে না এগুলো কেচে নেওয়ার চেষ্টা করি। কি বলুন তো, এগুলো যদি ওই আমি ব্রেকফাস্টের পরে এরকম ভিজিয়ে রাখি না, তারপর রান্না করতে করতে রান্নার মাঝে কাঁচা হয়ে যায়, তাতে না অতটা চাপ লাগে না। আর যদি রান্নার শেষে কাচতে যাই, অনেকটা দেরি হয়ে যায়, স্নান টান করতে প্রচুর লেট হয়ে যায় তখন, আর ভালোও লাগে না অত বেলাতে কাচাকুচি করতে। আর এখনও আমার বিছানা গোছানো হয়নি। আজকে যেহেতু বেটু তাড়াতাড়ি উঠে গেছে, তো বিছানাটাও গোছায়নি, আগে ওকে খাইয়ে দিয়েছি। আবার আজকে কি মন গেছে, ও নিজেই বলছে আমার খুব খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। আমি বাহ, শুনতে তো বেশ ভালো লাগলো, আর তুই মানে অনেক দিন পর বললি যে তোকে খিদে পাচ্ছে। তো এগুলো মাঝে মাঝে কিন্তু ও বলে যে আমাকে খিদে পাচ্ছে, তো আজকেও বললো বলে ওই জন্য বিছানাটাও তখন গোছানো হয়নি আমার।
আর বেটু খেতে এতটা সময় লাগায় যে ওকে খাওয়াতে খাওয়াতে যদি আমি সবজিটা কেটে নিই না, আমার সব থেকে বেশি সুবিধাও হয়। আর দেখুন এখানে বিছানাটা কিন্তু গোছাতে চলে এসেছি। আসলে রাত্রের দিকে এতটাই ঠান্ডা লাগে যে মশারি না টাঙালে হয় না। আর মশাও আছে, মশা তবুও যদি অল আউট দেওয়া হয় মশা চলে যায়। তো যে যদি অতটা গরম থাকতো না খুব বেশি, তাহলে আর মশারিটা টাঙাতে হতো না। যেহেতু রাত্রের দিকে, দিনের দিকে গরম, কিন্তু রাত্রের দিকে এতটা ঠান্ডা হয়ে যায় যে আমাদের বেডশিট গায়ে দিতে হয়। দেখেইছেন আপনারা নিশ্চয়ই যে সবসময় আমাদের কিন্তু 2-3টে করে বেডশিট রাখাই থাকে গায়ে দেওয়ার জন্য। মশারি টাঙিয়ে থাকি, তা সত্ত্বেও বেডশিট গায়ে দেওয়া হয়। মশারি না টাঙালে মনে হয় ব্ল্যাঙ্কেট গায়ে দিতে হতো হয়তো এখন থেকে। আর মশারি গোছানোর পরে না আমি এরকম প্লাস্টিকের মধ্যে ভরে আর ওই পর্দার পেছনটাতে রেখে দিই। দেখবেন তাহলে কি বলুন তো, বিছানাটা দেখতে আরও যেন বেশি সুন্দর লাগে। যখন বিছানাটা বেশ ভালো করে রেডি করা হয়ে যাবে, দেখবেন যদি ওই মাথার দিকে ওই মশারি ঝুলে থাকে, দেখতে যেমন কি বিচ্ছিরি লাগে। সেটা যত ভালো করেই গোছানো হোক, দেখতে না খুব খারাপ লাগে। সেই জন্য আমি এরকম প্লাস্টিকের মধ্যে ভরে আর এই যে জানালার পর্দা থাকে, পর্দার পিছনে রেখে দিই, যাতে মানুষজন বাড়িতে এলে আর চট করে ওটা দেখতে পাবে না। আর দেখবেন বেডটাও কিন্তু খুব সুন্দর লাগে আর রুমটা দেখতেও বেশ ভালো লাগে। ভিডিওর ইন্ট্রোতে আপনাদেরকে বলেছিলাম যে ইনকাম আপনাদের যত অল্পই হোক না কেন, আপনারা কিন্তু টাকা চাইলেই টাকা জমাতে পারবেন। যেমন ধরুন আপনি যতটুকুই ইনকাম করুন না কেন, আপনি ইনকামটার যখন আপনার মাসের শুরুতে টাকাটা আপনি পাবেন, বেতনটা, তখন কিন্তু সেই টাকাটা খরচ করার আগে আপনাকে একটা হিসাব করে নিতে হবে। আপনি একটা আগে লিস্ট তৈরি করবেন যে আপনি কোন পারপাসে কত টাকা খরচ করবেন। এই লিস্ট অনুযায়ী যদি আপনি খরচ করেন, দেখবেন আপনার তাহলে কিন্তু সেখান থেকে বেশ কিছু টাকা বাঁচবে। আপনি প্রথমে ধরুন সপ্তাহের একটা লিস্ট তৈরি করবেন, আপনার সবজি বাজার, আপনার গ্রসারি, তারপর টুকিটাকি যদি বাচ্চাদের পড়াশোনা থাকে বা বাচ্চাদের হাত খরচ, কোনো বয়স্ক মানুষ থাকলে তাদের পিছনে ওষুধের খরচ, এগুলো না আপনারা একটু লিস্ট করে নেবেন। আর এই লিস্ট করার শুরুতে কিন্তু আপনাকে সেভিংসটাও লিখতে হবে। আপনি যেমন খরচা লিখছেন, তার সাথে সেভিংস যে করবেন সেটাও কিন্তু আপনাকে লিখতে হবে, কারণ এটাও আপনার একটা হিসাবের মধ্যেই পড়ে। আপনার আয় অনুযায়ী, আপনার যেরকম আয়, সেই আয় থেকে আপনি 20% কিন্তু সেভিংসে রাখবেন। তাহলে দেখবেন মাসের শুরুতেই কিন্তু আপনার টাকা সেভিংস হয়ে গেল। তাহলে আর আপনাকে মাসের শেষে গিয়ে চিন্তা করতে হবে না যে এই মাসেও আপনি টাকা জমাতে পারলেন না। এছাড়াও কি বলুন তো, আপনি ঋণ করবেন না, কারণ এই ঋণ করাটা যখন আপনার অভ্যাসে দাঁড়িয়ে যাবে না, তখন টাকা সেভিংস করা আপনার পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আপনার যতই অভাবের বা টানাটানি সংসার হোক না কেন, আপনি যদি একটা লিস্ট অনুযায়ী, রুলস অনুযায়ী এগোন, তাহলে দেখবেন আপনাকে কোনোভাবে ঋণ করতেই হবে না, অথচ আপনার কিন্তু খুব ভালোভাবে সংসারও চলবে আর তার সাথে সাথে টাকাও জমবে। আর লোক দেখানোর জন্য কোনো কিছু করবেন না। কি বলুন তো, আপনি যখনই কোনো কিছু সব করতে যাবেন না, তখনই দেখবেন আপনি ঋণে জর্জরিত হয়ে যাবেন, কারণ সব জিনিসটা ভীষণ একটা ক্ষতিকারক শব্দ। তাই লোকে কি বলল, লোকে কি ভাবলো, এই সব জিনিসে গুরুত্ব না দিয়ে আপনি আপনার মতোভাবে এগিয়ে যান, দেখবেন আপনি ঠিকই সফলতা পাবেন। আর এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমি এখানে চায়ের থালা বাটিগুলো ধুয়ে নিচ্ছি, কারণ সকালে তো চা খাওয়া হয়েছিল, চায়ের থালা বাটিগুলো ধোয়া হয়নি, ওগুলো এখানে ধুয়ে নিচ্ছি। আমার এখনও কিন্তু ব্রেকফাস্ট হয়নি, মানে সকালে চা আর বিস্কিটটা খেয়েছিলাম, ভারী খাবার এখনও পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। আর এই যে কাচের কাপগুলো দেখছেন, এগুলো না আমি মিশো থেকে নিয়েছিলাম, বেশ সুন্দর এই কাপগুলো, আমার তো খুবই পছন্দ হয়েছিল, একটু বেশ অন্যরকম ডিজাইন, বেশ ভালো লেগেছিল। আর যেহেতু কাচের তো, এর মধ্যে চা বা কফি যাই নেওয়া হোক না কেন, দেখতে বেশ ভালো লাগে। ছোটো কাপে যদিও কফি খাওয়া হয়নি, তবুও কথার কথা বললাম আর কি, দুধ চা, লিকার চা যাই আপনারা নেন না কেন, প্রত্যেকটা কিন্তু দেখতে অসাধারণ লাগে। আর এই কাপটা আরও বেশি পছন্দ হয়েছিল না, সাইজটা বেশ ছোট বলতে মানে চা অনুযায়ী বেশ ভালো। এর ক্যাপাসিটি হচ্ছে 125 ml মতো। আর চায়ের কাপ না এরকম হয় উচিত, না হলে কি বলুন তো, যে কাপগুলো নেওয়া হয় বেশিরভাগ সময়তেই দেখি মানে একটু ভালো কোম্পানির কোনো কিছু আপনারা কাপ নেবেন, দেখবেন সেখানে না এতটাই বড় হয় যাতে চাটা ঠিক মানায় না, যেন কফি হলে বেশ ভালো হয়, এতটাই বড় সাইজ হয়। আর এটা ছোট তো, আর ঘরের জন্য বেশ ভালো, মানে নিজেরা ডেলি বেসিসে ইউজ করব তো, সেই জন্য বেশ ভালো লেগেছে।
আর এর মাঝে আমি এসে জামা কাপড়গুলো কেচে নিচ্ছি। আর আজকে তো রান্নার সেরকম কিছু আপনাদেরকে দেখাবো না, যেহেতু ডেলি ওই রান্না বান্নাটাই দেখাই, তাই ভাবলাম আজকে একটু ভিডিওটা অন্যরকমভাবে করি। ওই রান্নাটুকু দেখাবো, কাটাকুটি বা বেশি কিছু রান্নার ক্লিপ আজকে কিন্তু নেওয়া হয়নি। আজকে ভাবছি এই বাকি কাজগুলো আপনাদের সাথে শেয়ার করি। এই কাজগুলো তো আপনাদের সাথে খুব একটা বেশি শেয়ার করা হয়নি, তাই এই কাজগুলোর মধ্যে দিয়ে আজকে ভিডিওটা বানাচ্ছি। আর এখানে সমস্ত কিছু কেচে ধুয়ে নিয়েছি। এরপর আমি খাবারটা খেয়ে নেবো। খাওয়ার পরে কিন্তু জামা কাপড়গুলো শুকাতে দিতে যাব, কারণ অনেকটা লেটও হয়ে গেছে। এখন যদি না খাই, এর থেকেও যদি বেশি দেরি হয়েছে, তাহলে আবার দুপুরের খাবারটা খেতে ইচ্ছে করবে না। আর এখানে দেখুন, আমি কালকে বানিয়েছিলাম জিলিপি। তো জিলিপিটা আগের দিন বানিয়েছিলাম, আগের দিন তো ভিডিও শ্যুট করিনি, সেই জন্য এটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি কীভাবে কি বানিয়েছি। আর যেহেতু প্রথমবার বানালাম, সেই জন্য অল্প করেই বানিয়েছিলাম। আমাদের খাওয়া হয়ে গেছে আর শেষে এইটুকুই পড়েছিল, তাই আজকে যখন খাচ্ছি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আর কলপিঠে না আমি গুড় দিয়ে খেতেই ভালোবাসি। আর বেটু যেহেতু আজকে তরকারিটা খেলো না, সেই জন্য তরকারি আর তার সাথে এখানে তো জিলিপিটা আছে, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। আর জানেন তো, জিলিপিটা কিন্তু বেশ মুচমুচে হয়েছিল। প্রথমবার করেছি, ভাবতেও পারি না যে এতটা সুন্দর হবে বলে। আর বেটুকে দেখুন, এখানে দুধ দিয়েছি, ও কিভাবে খাচ্ছে। ওর একটা বোতল ছিল, তো ওই বোতলের না ওই স্ট্রটা ভেঙে দিয়েছে। তো ভেঙে দেওয়ার পর স্ট্রটা খুলে গেছে। তো ভেঙে গেছে বলতে ভাঙেনি, মানে বোতল থেকে খুলে বেরিয়ে গেছে আর কি। বোতলে আর খুব একটা লাগানো যাচ্ছে না ভালোভাবে। তো স্ট্রটা আলাদা করে রেখে দিয়েছিলাম। ও বোতলে পানি খেতে চায় না, কিন্তু গ্লাসের মধ্যে এইভাবে স্ট্র দিয়ে দিলে না ও পানি খেতে খুব ভালোবাসে, বা দুধ যা কিছুই দিই বেশ ভালোবাসে। আর যেহেতু ও এখনও ফিডিং বোতলে দুধ খায়, ওটা ছাড়ানোর জন্যই এই টেকনিকটা ওর ওপর অ্যাপ্লাই করা হচ্ছে। আর মোটামুটি দেখছি এটাতে কাজও হয়েছে। ও এটাতে মোটামুটি খাচ্ছে, যে খুব যে ভালো খাচ্ছে তা না, মানে ফিডিং বোতলটাও চাইছে। তো যখন একটু বুঝিয়ে টুঝিয়ে বলা হচ্ছে না, এটার মধ্যে খাচ্ছে। এরপরে ভাতটা বসিয়ে দেবো। তো এখানে চালটা মেপে নিচ্ছি, ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে, কারণ এই সমস্ত কাজ সারতে না অনেকটা দেরি হয়ে গেছে। ভাতটা যদি বসিয়ে দিয়ে যাই, তো আমি জামা কাপড়গুলো মেলে দিয়ে আস্তে আস্তে কিন্তু ভাতটা ফুটে যাবে। যেহেতু এখানে এক সেদ্ধ চাল, ভাত ফুটতে তো খুব একটা বেশি সময় লাগে না, সেই জন্য ভাবলাম ভাতটা বসিয়ে দিয়ে জামা কাপড়গুলো মেলে আসি, এসে তরকারিগুলো করে নেবো। যেহেতু সমস্ত কিছু কাটাকুটি আছে, তাই তো রান্না করতে খুব একটা বেশি সময় লাগবে না, কারণ জোগাড় করতে সব থেকে বেশি সময় লাগে। জোগাড় করা থাকলে রান্না করাটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? ওই জোগাড় করতে, তারপর রান্নাঘর পরিষ্কার করো, ঝাড় দেওয়া, কাচা মোছা, এইসবে কিন্তু অনেকটা সময় চলে যায়। আর এই সময়টাতে তো এই সিঁড়িগুলো যেহেতু লোহার, এত গরম হয়ে যায় যে পা দেওয়াও যায় না। আর বাইরেতে যে জুতোগুলো রাখি, জুতোগুলো পুরো গরম হয়ে যায়। তাই আমার জুতোগুলো আগে থেকে ওপরের দিকে সরিয়ে রেখেছিলাম, যে কারণে ঠিক আছে। আর বেটুর জুতোগুলো তো নিচে ছিল, ওর জুতোগুলো পুরো গরম হয়ে গেছে। ওই জন্য ওকে নিচে রেখে আমি আগে বালতিটা উপরে রেখে গেলাম। তারপর বলি যে তোমাকে নিয়ে আসবো, যেহেতু আমি এখানে ভিডিও করবো, আমার স্ট্যান্ড, বালতি, আবার ওকে কোলে নিয়ে আসা তো সম্ভব নয়। সেই জন্য ও দরজার কাছে দাঁড়িয়েছিল, আমি এগুলো রেখে তারপরে আবার গিয়ে ওকে নিয়ে এলাম। এর আগে একদিন খালি পায়ে ছাদে চলে এসেছিলাম। আমি ভাবতেও পারি না যে সিঁড়িটা অত গরম। এমন হয়ে গেছে আমি অর্ধেকটা উঠে এসেছি, না পারছি নামতে, না পারছি উঠতে। পুরো আমার পা জ্বলে গিয়েছিল, এতটা সিঁড়িটা গরম হয়ে গেছিলো। এসে আমি তো মানে বাথরুমে বলতে গেলে 10 মিনিট পায়ের মধ্যে পানি দিয়ে গেছি একইভাবে, এত আমার পাটা জ্বালা জ্বালা করেছিল। আর এদিকে আমার সমস্ত জামা কাপড় মেলা হয়ে গেছে, আর আগের দিন যেগুলো মেলেছিলাম সেগুলোও নিচে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন আমার ভাতটাও কিন্তু ফুটে গেছে। আর আজকে রান্না করব ডিমের ঝোল আর কুমড়ো আলুর তরকারি। আর এদিকে আমি ডিমগুলো সেদ্ধ করে ভেজে নিয়েছি। আর ভাতটা যেহেতু ফুটে গেছে, ভাতটা নামিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিয়ে দুদিকে দুটো তরকারি বসিয়ে দিয়েছি। তাহলে তরকারিগুলো হতে হতে তারপর আবার ভাতটা বসিয়ে দেবো, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যাবে। আর এখানে কড়াইয়ে তেল গরম করে এর মধ্যে ফোড়নের জন্য 5 ফোড়ন আর কাঁচা শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা দিয়ে নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। যে মশলা দেওয়া হয় নর্মালি, ওগুলো দিয়ে কষিয়ে নিয়ে আর কুমড়ো আলু একসাথে দিয়ে বসিয়ে দিলাম। কি বলুন তো, এটার মধ্যে একটু পানি দেবো না, পুরো না ভাজা ভাজা রান্নাটা হবে। আর এই রান্নাটা খেতে বেশ ভালো লাগে, আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর হয়। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। ওই নামানোর আগে যখন সেদ্ধ হয়ে যাবে, অল্প একটু চিনি নিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই ব্যাস রেডি হয়ে গেল।
তো এরপরে আজকে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি, রান্নাঘরটা। আসলে আগের দিনে আমি তেল ঢালতে গিয়ে না কিছুটা তেল পড়ে গিয়েছিল মেঝেতে, পড়ে মেঝেটা এত চিটচিট করছে। তো সেদিন মুছেছিলাম, মোছার পরেও হয়নি, দেখছি পুরো ঘর একদম চিটচিট করছে। ওইখানে পা দিয়ে আমরা বাইরের দিকে এলে না বাইরেটাও পুরো চিটচিটিয়ে যাচ্ছে, যে কারণে একটু সার্ফ জল গুলে নিয়ে বেশ ভালো করে ওখানটা মুছে নিয়েছি। এরপর স্নান করেও চলে এসেছি। আর এদিকে দেখুন আমাদের লাঞ্চও রেডি। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া